দেখো, আমার হাতে তোমরা একটি মাছ দেখতে পাচ্ছ। তো আমরা মাছে এখানে আঁশ, লেজ এবং মাছ হিসেবে সাঁতার কাটে। তোমরা মাছ এবং এই মাকড়সাকে এই বইয়ের ছবিগুলোর সাথে পর্যবেক্ষণ করতে পারো, এবং তার পাশাপাশি ব্যাঙ, গরু, ছাগল, পাখি, টিকটিকিও রয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা উদ্ভিদ পরিচিতি শেষ করে আমরা প্রাণী পরিচিতি শুরু করেছিলাম। তো আমরা এখন আছি প্রাণী পরিচিতির শেষের দিকে। তো শেষের দিকে আমরা গত ক্লাসে মেরুদণ্ডী প্রাণী এবং প্রাণী সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো আজকে আমরা জানবো অমেরুদণ্ডী প্রাণী, যার মধ্যে কীটপতঙ্গ আমরা পর্যবেক্ষণ করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, যেসব প্রাণীর মেরুদণ্ড রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তোমরা এটি লক্ষ্য করো, আমরা গত ক্লাসে এই ক্লাসটি পড়েছিলাম যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ। এবং দেখো, এখানে সাপের মেরুদণ্ড এবং অর্থাৎ সাপের কঙ্কাল এবং মোরগের কঙ্কাল দেখা যাচ্ছে। এবং অমেরুদণ্ডী প্রাণী বলতে কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না, যাদেরকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলতে পারি, যার মধ্যে রয়েছে অক্টোপাস, চিংড়ি মাছ, প্রজাপতি, শামুক ইত্যাদি। তারপর আমরা দেখেছিলাম বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করে যায়, যার মধ্যে রয়েছে উভয়চর প্রাণী, মাছ, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। এবার চলো আমরা দেখব অমেরুদণ্ডী প্রাণী, যা হচ্ছে কীটপতঙ্গর পর্যবেক্ষণ। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীতে যত প্রাণী আছে তারা অধিকাংশই কীটপতঙ্গ। মেরুদণ্ডের অনুপস্থিত ছাড়াও কীটপতঙ্গের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে। অর্থাৎ আমরা যদি কীটপতঙ্গ পর্যবেক্ষণ করি তো তাহলে কীটপতঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। চলো আমরা এই ছবিটি লক্ষ্য করি। এখানে একটি ছেলে এবং একটি মেয়ে একটি গ্লাসের মধ্যে একটি কীটপতঙ্গ ধরে তারা পর্যবেক্ষণ করছে, অর্থাৎ পোকাটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছে। একটি পোকার দেহে কি কি রয়েছে, পা, চোখ ইত্যাদি। তো এর জন্য আমরা যেসব কাজ করতে পারি তার মধ্যে আমরা শ্রেণীকক্ষের বাইরে যাব এবং যে কোনো একটি কীটপতঙ্গ সংগ্রহ করব। পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা আমাদের খাতার মধ্যে লিখে ফেলব। সহপাঠীদের সামনে নিজের আঁকা একটি ছবি প্রদর্শন করি, অর্থাৎ আমরা যে কোনো একটি কীটপতঙ্গের ছবি আঁকবো এবং আমাদের সহপাঠীদের সাথে এটি পর্যবেক্ষণ করে আলোচনা করব। চলো আমরা এই ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাকড়সা, ব্যাঙ, মাছ, গরু, ছাগল, পাখি এবং টিকটিকি। অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম দেখো, আমার হাতে একটি মাকড়সা দেখতে পাচ্ছ। অর্থাৎ এটি হচ্ছে একটি মাকড়সা। তো এই ছবির আলোকে আমরা লক্ষ্য করি যে মাকড়সার মধ্যে 8টি পা, চোখ এবং কি কি আছে তোমরা এই ছবির সাথে পর্যবেক্ষণ করে দেখতে পারো। তো অনুরূপভাবে এখানে আমরা দেখতে পারি মাছ, ব্যাঙ, গরু, ছাগল, পাখি এবং টিকটিকি।
আমার হাতে তোমরা একটি মাছ দেখতে পাচ্ছ। তো আমরা মাছে এখানে আঁশ, লেজ এবং মাছ হিসেবে সাঁতার কাটে তোমরা মাছ এবং এই মাকড়সাকে এই বইয়ের ছবিগুলোর সাথে পর্যবেক্ষণ করতে পারো। এবং তার পাশাপাশি ব্যাঙ, গরু, ছাগল, পাখি, টিকটিকিও রয়েছে। তো চলো আমরা নিচের ছকে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। অর্থাৎ মাছ কোন ধরনের প্রাণী এবং পাখি, উভয়চর, সরীসৃপ, স্তন্যপায়ী কোন ধরনের প্রাণী আমরা এখানে লক্ষ্য করি তা হচ্ছে আমরা এই ছকের মধ্যে লিখে ফেলবো। এবং 2 নম্বরে বলা হয়েছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকের দল অনুসারে প্রাণীর দেহে কি দিয়ে আবৃত থাকে তা লিখি। অর্থাৎ মাছ হচ্ছে আঁশ দ্বারা আবৃত, এখানে আমরা লিখব মাছ দেহের আবৃত থাকে আঁশ দিয়ে। এরকম পাখি, উভয়চর প্রাণী, সরীসৃপ ইত্যাদি যেসব প্রাণী আমরা উপরের ছকে লক্ষ্য করছি তা তোমরা ছকের মধ্যে লিখে ফেলো। তো আমাদের সর্বশেষ প্রাণী পরিচিতি আমরা এই পর্যন্ত কি কি শিখেছি তা অনুশীলনে গিয়ে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী। তো তোমরা এখানে তিমি, মাছ, কবুতর, টিকটিকি যেটি সঠিক উত্তর, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোন প্রাণীটি মেরুদণ্ড? কেঁচো, সাপ, মাকড়সা, তেলাপোকা। আমি একটু আগেই বলেছি যেসব প্রাণীর মেরুদণ্ড রয়েছে তারা মেরুদণ্ডী প্রাণী। এখন এখানে তোমরা চিন্তা করো যে কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং সেখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে দাও। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? কীটপতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? তোমরা যদি মাকড়সার কথা চিন্তা করো তোমরা সঠিক উত্তরটি অবশ্যই বুঝতে পারছো। তো চলো আমরা শূন্যস্থানের দিকে লক্ষ্য করি। নিচে কতগুলো শব্দ দেওয়া আছে এবং এই শব্দগুলোর ভিত্তিতে আমাদের সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়। এখানে কোনটি হবে? মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন এবং ইলিশ মাছ। প্রাণীর দেহকে দৃঢ় করে কোনটি? অবশ্যই মেরুদণ্ড। এন্টিনে বা শুল্ক পাওয়া যায় কোন জাতীয় প্রাণীর দেহে? তোমরা চিন্তা করে শূন্যস্থান পূরণগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করে ফেলো। তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আগাই। সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে পতঙ্গ জাতীয় উদ্ভিদ প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ কীটপতঙ্গ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে এবং বলা হয়েছে উভয়চর প্রাণী দেহের কি ধরনের হয় তা লিখে রাখি। তোমরা এখানে ব্যাঙের কথা চিন্তা করতে পারো। প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। তোমরা যে কোনো প্রাণীর কথাই চিন্তা করো এবং প্রাণীরা পাখি কি কি কাজে ব্যবহার করে তা লিখে ফেলো। এবং বলা হয়েছে উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। তোমরা খ নাম্বার এবং ঘ নাম্বার উভয়চর প্রাণীর ক্ষেত্রে ব্যাঙকে চিন্তা করতে পারো, কারণ আমরা জানি যে ব্যাঙ হচ্ছে একটি উভয়চর প্রাণী। এবং বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্নে গিয়ে তোমরা লক্ষ্য করবে তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় এবং মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য। এখানে তোমরা সংজ্ঞা হিসেবে লিখতেও পারো পার্থক্যের মধ্যে। অর্থাৎ যেসব প্রাণীর মেরুদণ্ড রয়েছে তারা মেরুদণ্ডী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। এবং মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হিসেবে তোমরা হচ্ছে বাঘ, সাপ এবং শামুক এগুলো লিখতে পারো। এবং মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীর যেসব বৈশিষ্ট্য রয়েছে তা তোমরা এখানে লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং নোটিফিকেশন বেলটি চাপ দিয়ে রাখবে যাতে করে নতুন ক্লাসের আপডেট তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।